সদস্য বোর্ডের চেয়ারম্যান করা হবে না, আমি যাবো না। অতএব আমাকে নিয়ে সে প্রশ্ন করে লাভ নেই। পার্লামেন্টকে কন্ট্রোলে রাখার জন্য জিয়াউর রহমানের তখন শাহ আজিজকে নিয়ে আসছে, আবার নিজের পার্টিতে বদরুদ্দোজাকে নিয়ে আসছে। কারণ যে ক্রাইটেরিয়াগুলি আছে, 90-এর যে গণ অভ্যুত্থান হইল, এরশাদকে পতন করাইলো, তখন যারা আন্দোলন করলো তারা কি এরকম ভাগের জন্য আসতেছে? তাদেরকে কি আবার নতুন করে রাজনৈতিক দল করতে দেওয়া হয়েছে? সরকার আসছে, সরকার করছে, তো এরা করতে পারত। তারপরেও যেটা করছে আমি খুশি ছিলাম। আমি 2012 সালে একটা লেখা লিখছিলাম যে স্বাগত জানাচ্ছি, আমি সাখাওয়াত লিটন। নতুন সংসদ, নতুন সরকার গঠিত হওয়ার পরদিন মধ্য দুপুরে আমরা আলোচনায় শুরু করছি। আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিশ্লেষক বদিউর রহমান। বদিউর রহমান, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আপনি কেমন আছেন? আই এম বেটার দেন বিফোর, আলহামদুলিল্লাহ। গতকালকে থেকে আজকে ভালো আছেন? আমি সব সময়, গতকালকে থেকে আজকে একটু বেশি ভালো আছেন কেন? আমি মোটামুটি সবসময় আশাবাদী মানুষ, তো I always think and evaluate in this way that my yesterday was better than today and today will be better than inshallah yesterday. সবসময় আশাবাদী মানুষ আপনি, ইনশাআল্লাহ। যেমনটা বলছিলাম, মন্ত্রিসভা গঠিত হয়েছে, নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের নতুন যাত্রা শুরু হয়েছে বলে সংবাদপত্রের শিরোনামও এসেছে। এই মন্ত্রিসভায় 25 জন মন্ত্রী আছে, 24 জন আছে প্রতিমন্ত্রী, 40 জন নতুন মুখ আছে। নতুন মুখের ভিতরে 16 জন আছে মন্ত্রী, 24 আর হলো আপনার বাকি 24 জন আছেন প্রতিমন্ত্রী। সবকিছু মিলে আমি আপনার কাছে প্রথমে একটু জানতে চাইবো, যেটা হলো আপনার কেমন হলো মন্ত্রিসভা? সময়ের যে চাহিদা, সময়ের যে প্রয়োজন, অর্থনৈতিক চাহিদার কথা বলি, রাজনৈতিক চাহিদার কথা বলি, মিলে যদি আপনি সংক্ষেপে একটু মন্তব্য করেন, তারপর আমরা আরেকটু বিস্তারিত যাব। একটা নতুন মুখ অনেক বেশি এসেছে। যেমন মন্ত্রীদের মধ্যে আগে মন্ত্রী, প্রতিমন্ত্রী বিভিন্ন পদে ছিল মাত্র 9 জন, সেগুলো এসেছে। আর বাকি 16 জনই তো নতুন। আবার প্রতিমন্ত্রী সবগুলোই তো নতুন আসছে। এটা এনকারেজিং যে নিউ ব্লাড ভিতরে ঢুকলো। তো এটার ফাইনাল কমেন্ট করার জন্য আমাদের ওয়েট করতে হবে তারা যতটুকু ইয়ুথফুল এক্সুবারেন্স নিয়ে আসছে, তাদের সততা, ন্যায়নিষ্ঠা, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি অবিচলতা কাজ করার পরে অন্তত 4 থেকে 6 মাস দেখার পরে একটু মূল্যায়ন করা সম্ভব হবে। এখন আপাতত আমি এটাকে এনকারেজ করি, কিন্তু সংখ্যাটা এত বড় মন্ত্রিসভা, হঠাৎ এভাবে 50 জন, আবার উপদেষ্টা নিয়েছে 10 জন, 5 জন মন্ত্রীর পদমর্যাদায় 5 জন প্রতিমন্ত্রী, আদৌ কি দরকার ছিল? তো এটা হওয়ার পরে বেশি কথা উঠছে মোটামুটি 2 জন, আর অন্যদের নিয়ে এখনও সমালোচনা হয় নাই। একটা হলো খলিলকে নিয়ে কেন আনা হইল, এটা বিভিন্ন অ্যাঙ্গেলে, যে খলিলের বিরুদ্ধে পদত্যাগের দাবি করেছেন এরা, পরে লন্ডন বৈঠকে ললিপপ ধরানোর পরে এই খলিল জায়েজ হইল। তারপরে আবার আপনি কোন খলিলের কথা বলছেন? ডক্টর খলিল, ফরেন মিনিস্টার যিনি হলেন এবং অন্তর্বর্তীকালীন সরকারেও ছিলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। হ্যাঁ, তো এটা নিয়ে জনমনে একটা কৌতূহল আছে যে খলিল কার লোক। কারণ বিচারপতি লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকার নিয়েও খলিল এবং ডক্টর মাহবুব মারা গেছে, এরা 2 জন পিএস হিসেবে ছিল। এখন এই সরকারে আসলো, তাহলে খলিলের পদত্যাগ দাবি করার পরে আবার লন্ডনে যাওয়ার পর আপোষ হলো, তার পেছনে ব্যাকিংটা কি? নিজেদের মধ্যে কি পোর খাওয়া রাজনীতিবিদ একজনকে পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া যেত না? এটা একটা সমালোচনা আছে। আর উপদেষ্টার মধ্যে একজন আমলাকে নিয়ে কেউ কমেন্ট করতেছে যে চিহ্নিত বিতর্কিত একজন আমলাকে উপদেষ্টা নিয়ে আসছে, যদিও বিএনপির কিছু কাজ করেছে আগের থেকে সেটা। আর নচেত বাকিগুলো সবাই ভাবছে যে ভালো হইল 2 কারণে। অন্তত ইউনূসের হেজিমনির থেকে রেহাই পাওয়া গেল। আরেকটা হইল একটা নির্বাচিত প্রতিষ্ঠিত সরকার আসছে, নিশ্চয়ই এখন একটু শান্তি শৃঙ্খলা ফিরবে, এটা মানুষের একটা আশাবাদ আছে। আপনি পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কে বলছিলেন, কেউ বলছেন, আমি সোশ্যাল মিডিয়ার কথাই যদি বলে থাকি, কেউ বলছেন বা কমেন্ট করছেন যে এটা যুক্তরাষ্ট্র এবং ভারত 2 জনকেই হয়তো সন্তুষ্ট করবে। আমি সেভাবে নাম ধরে বলি না, কারণ ডক্টর খলিল খুবই ব্রিলিয়েন্ট ছাত্র। আপনার প্রথম বাংলাদেশে
জিয়াউর রহমানের আমলে 1600 নম্বরের প্রথম বিসিএস পরীক্ষা, যেটা 76-এর সুপিরিয়র পোস্ট এক্সাম হয়েছিল, সে পরীক্ষাতে খলিল স্টুড ফার্স্ট। হি ইজ রিয়েলি ব্রিলিয়েন্ট। কিন্তু দেশের সার্ভিসে তো বেশি দিন থাকে নাই, বাইরে বাইরে বেশি এখন সময় সার্ভিস দিয়েছে। দিবেন? এখন দেবেন। এখন যেটা আপনি বললেন, ওটা যদি টেকনিক হয় যে দুই দিক খুশি করার জন্য এনেছে, এটা বৃক্ষতমার নাম কি ফলে পরিচয় পরে বোঝা যাবে। আর আমাদের মতো ছোট দেশে তো কারো না কারো এরকম পুশ করার কায়দা থেকে থাকে। এরকম পুশ করার মধ্যে কেউ আসছে কি না, আই ডোন্ট নো। আপনি যেমনটা বলছিলেন, মন্ত্রিসভায় নতুন মুখ অনেক এসেছে। আরেকটা দিকও আছে মজার, সেটা হলো 1991 থেকে, মানে 1991-এর পর থেকে যে আমাদের গণতন্ত্রের যাত্রা শুরু হলো, আরেকটা তার আগে একটা অভ্যুত্থান, গণ অভ্যুত্থান হলো 1990 সালে। তারপর থেকে দুইজন প্রধানমন্ত্রী ছিলেন পালাক্রমে, খালেদা জিয়া এবং শেখ হাসিনা। শেখ হাসিনা লম্বা সময় ছিলেন, খালেদা জিয়ার টেনিউর হয়তো কম ছিল। টোটাল 35 বছর মাঝখানে কেয়ারটেকার গভর্নমেন্টের জরুরি অবস্থা সরকারের সময়টুকু বাদ দিলে মূলত দুইজনই শাসন করেছেন দেশ, দুজন প্রধানমন্ত্রী ছিলেন। তো ওই জেনারেশনের একটা অবসান হলো। তারেক রহমান প্রথম প্রধানমন্ত্রী যিনি ছিলেন, খালেদা জিয়া তার পুত্র। একটা জেনারেশন চেঞ্জ হয়েছে। আর আরেকটা চেঞ্জ হয়েছে, যেটা পত্রিকায় লিখলো যে বাংলাদেশে আগে আদৌ পুরুষ ছিল কিনা, এই দুই মহিলা প্রধানমন্ত্রী 35 বছর, 91 সেটা একটা রসিকতা হয়েছে আর কি 91 পর থেকে। 91 পর থেকে তো দুজন। আচ্ছা, আর আমাদের এক জ্ঞানী পণ্ডিত তো আগে একবার কমেন্ট করছিলেন, পরের দিকে বোধহয় তিনিও পাওয়ারে আসছেন, অনির্বাচিত হোক যেভাবে হোক, যে 20 বছর, যখন তিনি বলছেন যে 20 বছর পরে আমাদের এসব ঝামেলা একটু কমবে, কারণ দুইজনই তখন অবসরে যাবে, দুই মহিলা সম্বন্ধে এরকম একটা রসাত্মক মন্তব্য করেছিলেন আর কি। তো সেদিক থেকে সেটারও তো ধরা আসলেই একটা নতুন যাত্রা, একটা নতুন যাত্রা অবসান হয়েছে। তো আসলে একটা নতুন যাত্রা। তো এই নতুন যাত্রায় যারা মন্ত্রী পরিষদে আসলেন, আমরা কয়েকজন মন্ত্রী সম্পর্কে একটু আলোচনা করতে চাই। যেমন অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়ে 91 সালের পর থেকে ডমিনেটেড বাই সিলেট। সাইফুর রহমানের পরে আসলেন আপনার কিবরিয়া সাহেবের পরে আসলেন আবার মুহিত সাহেবের পরে অর্থ মন্ত্রণালয়ে চলে গেল আপনার কুমিল্লাতে কিছুদিন ছিল। কুমিল্লা কিছুদিন থাকার পরে সর্বশেষ সেটা দিনাজপুরে চলে গিয়েছিলেন 2024-এর মন্ত্রিসভায়। যে আপনার আমি নামটা জাস্ট এক্স্যাক্টলি ভুলে গেলাম, আগে যিনি ফরেন মিনিস্টার ছিলেন উনি সর্বশেষ অর্থমন্ত্রী ছিলেন। এবার অর্থ মন্ত্রণালয়ে চলে গিয়েছে, মারা গেছে বোধহয়। এবার অর্থ মন্ত্রণালয়ে চলে গিয়েছে আপনার চট্টগ্রামে আমির খসরু মাহমুদ চৌধুরী। কেমন করবেন? কোন জেলায় গেল সেটা বড় কথা নয়। আগে একটা মিথ ছিল যে সিলেটে একটা আসন থেকে যিনি জিতেন ওরাই সবসময় জিতে, এরকম একটা মিথ ছিল। এবং সেই সুবাদেই কি কিনা যে কত ডিগবাজি করে কোথার থেকে এক শিক্ষিত লোক ডক্টর রেজা গণফোরামে গেল, যার গণও নাই ফোরামও নাই, সেখান থেকে আবার কোথায় আসলো নূর টুরের কাছে, সেখান থেকে আবার ডিগবাজি করে ব্যারিস্টার শাহজাহান ওমর মতো এবার বিএনপিতে আসলো, আসা এমপি হলেন। তো এইগুলো একটা শক্ত জনসমর্থিত রাজনৈতিক দলের এই জাতীয় লোকজনকে যত কম নেওয়া যায় তত ভালো। যত ব্রিলিয়েন্ট হোক, যত ব্রেইনি হোক। কারণ আপনার একটা জিনিস আমি সবসময় দেখে আসছি, মোটামুটি 62 থেকে তো স্কুল লাইফের ছাত্র আন্দোলন, শরীফ শিক্ষা কমিশন 1959-এ সেটা ঘোষণার পর থেকে মিছিল টিছিল হলো আইয়ুব খানের বিরুদ্ধে, তখন থেকে লক্ষ্য করলাম যে শক্ত রাজনৈতিক দলের মধ্যে একটু কম লেখাপড়া জানা পোর খাওয়া মানুষ অলওয়েজ ফার বেটার দেন অন্য পোর না খাওয়া, রাজনীতি না করা লোকের থেকে ভালো থাকেন সবসময়। তাহলে আমাদের নতুন অর্থমন্ত্রী কেমন ভালো, কেমন সম্ভাবনা, কোনো অসুবিধা নেই। উনি তো আগে বাণিজ্য মন্ত্রী ছিলেন না, তো বাণিজ্য থাকলে অর্থের আর অসুবিধা কী হবে। নির্ভর করবে, আমির খসরু মাহমুদ চৌধুরীর কথা বলছেন, তো উনি তো অর্থমন্ত্রী হলেন। আমি আশা করছিলাম, আমার ধারণা ছিল না হয়তো ফরেন মিনিস্টার করবে, এরকম আলোচনা ছিল না। আলোচনা ছাড়াও, কারণ ওনার সাথে আমি তো টিভিতে টক শো করেছি, ধীরস্থির গম্ভীর এবং আবার হিউমারাসও আছে, হেসে কথা বলেন সবাই, সবটা মিলিয়ে। তারপরের দিকে কেন হলো না, যেটা আপনি বললেন যে একসাথে ভারত আমেরিকা খুশি করা বা কারো ফুসিং কিনা, সেসব ব্যাপার আছে। তো এখন অর্থমন্ত্রী হিসাবে আমার তো মনে হয় যে যদি
একটা যদি আছে, সেটা হইল এই দলটা বাজার যদি এখন নিজেরা লুটপাটে না যায়, তাহাজ্জুদের নামাজের সময় ভোট দিতে আসবেন বলে জামাতকে কাউন্টার করা একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি হইতে পারে, কিন্তু আসলে তাহাজ্জুদ নামাজটা যদি মিন করা হয়ে থাকে আমলি হিসাবে, তাহলে এনারা যদি সেভাবে করে এবার একটা ব্রেক থ্রু আমরা আশা করি। আমি খেয়াল করব একটা জিনিস, যে নূতন প্রধানমন্ত্রী চেহারায় কিন্তু মায়ের চেহারা বেশি পেয়েছেন, গলার স্বর আওয়াজ কথাবার্তা কিন্তু বাপেরটা পেয়েছেন। কেমন? তো এখন উনি প্রধানমন্ত্রী হিসেবে কোনটার মতো হবেন? কারণ আমি তো দুইজনের সরকারই দেখেছি। প্রেসিডেন্ট কম্বিনেশন যদি হয়, কম্বিনেশন হবে, হতে পারে, জিনের ব্যাপার থাকে, জেনেটিক ব্যাপার থাকে, কিন্তু আমার একটা ধারণা থাকবে, ইফ হি বিকামস মোর ফাদার লাইক, জিয়াউর রহমানের যদি বেশি অংশটা উনি পান, তাহলে হি উইল বি মোর সাকসেসফুল দেন ইফ হি বিকামস মাদার লাইক। কারণ জিয়াউর রহমানের শাসন পিরিয়ডটা বাংলাদেশের ইতিহাসে এখনও আনরাইভালড, এবং এমন আনরাইভাল ছিল যে উনি তার ফাল্টা বঙ্গবন্ধু হত্যা এগুলো নিয়ে তার কিছু সমালোচনা আছে, ইনডেমনিটি, তারতে বঙ্গবন্ধু হত্যা তার ভূমিকা আছে, কিন্তু প্রশাসক হিসাবে উনি যে স্টিল লাইন করেছেন, যে অস্থিরিটি মেনটেন করেছেন, একটা ব্রেক থ্রু করেছেন, একটা অস্থির সময়ের ভিতরে এসে, সেটা আনরাইভালড। এখনো তো একটা অস্থির সময়। এখন সেই জন্য বলছি, যদি ফাদার লাইক কোয়ালিটি যে পান এবং আত্মীয়তা, স্বজন প্রীতি, এগুলো তো জিয়ার সময় চিন্তা করা যায় নাই। যদিও বাইরে কথা ছিল, আমি তো তার ক্যাবিনেট ছিলাম, যে হি ওয়াজ টোটালি অনেস্ট অ্যান্ড আনরাইভাল অনেস্টি তার আছে, বাট হি অ্যালাউড হিজ পিপল টু বি করাপ্ট, এরকম একটা কথা আছে। তারপরও ওনার প্রশাসন ছিল চমৎকার, এমনকি তিনি সেই সময় দলমত নির্বিশেষে মেরিটোক্রেসিকে কায়েম করেছেন। আমার পরিষ্কার মনে আছে কয়েকটা ঘটনা। একটা হইল মোহাম্মদ আলী সাহেব সর্বশেষ স্বাস্থ্য সচিব ছিলেন, নরসিংদী বাড়ি। মোহাম্মদ আলী সাহেব তখন জয়েন্ট সেক্রেটারি এবং মুহিত সাহেব তখন ইআরডি সেক্রেটারি। তখন ইআরডি হইল এক্সটার্নাল রিসোর্সেস ডিভিশন, এখন তো ইকোনমিক রিলেশনস ডিভিশন। তো মোহাম্মদ আলী সাহেবকে ইআরডিতে পোস্টিং দেওয়ার কথা উঠল পর জিয়াউর রহমান সাহেবকে রাজনীতিক এবং আমলাদের কয়েকজন থেকে একটু বলল, তাকে দেয়া কি ঠিক হবে? বলে যে কেন? বলে যে তিনি তো বঙ্গবন্ধু ভক্ত এবং বঙ্গবন্ধু তাকে ফরিদপুরে ডিসিও করেছে, এই জাতীয় একটা সমালোচনা। তো প্রেসিডেন্ট জিয়া জিজ্ঞেস করলো যে অফিসারের দক্ষতা কেমন? বলে ওইটা আনকোশ্চেনেবল। হোয়াট অ্যাবাউট অনেস্টি? বলে 100%। তখন জিয়ার কমেন্ট ছিল, তাইলে আমার অসুবিধা কি বঙ্গবন্ধু অর্থ হইলে? সততা যদি 100% হয়, দক্ষতা যদি আনকোশ্চেনেবল হয়, তাকে ওখানে পোস্টিং দিলেন বিআরডিতে। তাহলে এটা দেখেন কি স্ট্যান্ডার্ড মেনটেন করছে মেরিটোক্রেসিটা নিয়ে আসার জন্য। আবার 79 যেটাতে ডক্টর খলিল ফার্স্ট হয়েছে, 79 সুপার এক্সাম, এই পরীক্ষাটা বাংলাদেশে প্রথম 1600 নাম্বারে লিখিত হয়েছে। এটা প্রফেসর শামসুল হক পররাষ্ট্রমন্ত্রী ছিল, তাকে হেড করে একটা সিলেবাস জিয়াউর রহমান সাহেব করে দিয়েছিলেন, যে এমনভাবে করেন যেন মেরিট আসে পিএসসির পরীক্ষায়। তো 1600 নাম্বার রিটেন, তারপরে আবার এই 1600-র মধ্যে 1300 হইল রিটেন, এবং সেখানে আরও শক্ত জিনিস ছিল যেটা 3টা ব্যাচের পরে উঠাই দিল, যে একটা ইংরেজি রচনা পুরো 3 ঘন্টা, একটা রচনা শুধু 100 নাম্বার, একটা বাংলা রচনা পুরো 3 ঘন্টা, শুধু একটা রচনা 100 নাম্বার। এই 3 ঘন্টা একটা ইংরেজি রচনা লিখতে গিয়ে অনেকেই ঝরে যেত, কারণ দেখা গেল গরুর রচনা লিখতে গিয়ে গরুরে টেনে নদীতে নিয়ে সাগরে নিয়ে 3 ঘন্টা শেষ করা যায় না। তারপরে আবার 200 নাম্বার ভাইবা, 100 নাম্বার সাইকোলজি, তাইলে এই 1600, এবং এই 1600-র পরে আবার ফাউন্ডেশন ট্রেনিংয়ে আরও 600 নাম্বারের পরীক্ষা নিয়েছেন উনি। 300 হইল সিভিল সার্ভিস একাডেমি, তখন কোটা ছিল সিভিল অফিসার্স ট্রেনিং একাডেমি, সেটার ইভলিউশন। 300 আবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা। তাহলে কীভাবে আপনার শক্ত করে বাছাই করে নিয়েছে। তো এক ব্যাচ হইল 79 যারা জয়েন করলো, তারপরে 81, তারপরেই নাম্বার 50% পাস মার্কটাকে 45 করে দিল। তার কারণ যা অ্যাডভার্টাইজ করে 50% পাস মার্ক পেয়ে রিটেনে, তা সেই সংখ্যা আসতেও কষ্ট হয়।
পরে যাইয়া এটা 45% করেছে। এরপরে তো BCS 84 থেকে এই সিলেবাসে উঠিয়ে দিল। হোয়াই? এটা একটা আমি মনে করি ষড়যন্ত্রমূলকভাবে সিভিল সার্ভিসটাকে ডাউনগ্রেড করার জন্য কেউ এটা করেছে, না হলে এরকম স্ট্যান্ডার্ড কেন ধরে রাখা নাই। আর্মিতে কিন্তু আপনার তাদের এলিটিজম ধরে রাখছে রিক্রুটমেন্টের, এখনও খেয়াল রাখবেন, সেখানে কোনো কম্প্রোমাইজ হয় না। সিভিল সার্ভিসে চলে আসছে 1600 থেকে 1000-এর পরীক্ষায়, পরেরগুলো তো চলেই গেল। তো জিয়াউর রহমান শুধু সেটা করে নাই, তার মেরিটোক্রেসির জন্য বাংলাদেশ ব্যাংকে 76-এ 80 জন ক্লাস 1 অফিসার অ্যাডভার্টাইজ করাইছিল। গভর্নর ছিলেন নাজির আহমদ সাহেব। এই জিয়া সাহেবই নাজির সাহেবকে দিয়ে বলছে যে বাংলাদেশ ব্যাংকের রিক্রুটমেন্টটাও ক্লাস 1 অফিসারের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে করেন, পাবলিক সার্ভিস কমিশন 1-এর মাধ্যমে। সেখানেও ব্রিলিয়েন্ট ছাত্রদেরকে আনা হয়েছে। তো সে মেরিটটা আপেল না করে খালেদা জিয়ার আমলে তো প্রমোশনের মধ্যে দলীয়করণের অভিযোগ শুরু হয়েছে। প্রথম 92-র ফেব্রুয়ারিতে প্রথম গণপদোন্নতির সময় দলীয়করণের অভিযোগ আসছে, এবং আমলাদের দলীয়করণের মধ্যে প্রথম যাত্রা শুরু করেছেন বেগম খালেদা জিয়া। আবার চুক্তিভিত্তিক নিয়োগ, এত বেশি চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে সে আমলে যে সিভিল সার্ভিসের যত সেক্রেটারি তার মোর দেন 60% চুক্তিতে হয়েছে, এবং সেই চুক্তিগুলো এমন বেশি হয়েছে যে কোনো একজনকে তো তার কার্যালয়ে 5 বার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। 3rd ডিভিশনের গ্র্যাজুয়েট তার পছন্দের ছিল, 4 বার হওয়ার পরে আরও কয়েকদিন বাকি ছিল ওনার মেয়াদে, সেটাও দেওয়া হয়েছে। তো এই জিনিসটা আবার সেই চুক্তিতে মুক্তি, এটা কি হবে যুক্তি? সিভিল সার্ভিস চলে যাবে। এখন তো কিছু চুক্তি আসা আবার শুরু হইলে দেখা যাচ্ছে, সেটা একটা বড় পয়েন্ট থাকবে। সিভিল সার্ভিসকে সিভিল সার্ভিসের মতো যদি থাকতে দেন, তাহলে মেরিট অনুযায়ী আপনি সিনিয়রিটি অনুযায়ী। তারপরের 15, 16, 20 বছরে তো এটার পলিটিসাইজেশন আরো অনেক বেশি হয়েছে, হবে পাল্লা দিয়ে হয়েছে, যেটা হলো এই স্বৈরাচারের উত্থান, আপনার চোরতন্ত্রের উত্থান, সেটারও তারা শরিক হয়ে গেছে। সেই জায়গা থেকে বেরোতে হলে নতুন প্রধানমন্ত্রীকে তাহলে তার ফাদার্স প্লেবুক ফলো করা উচিত আপনি মনে করছেন? আমি মনে করছি যে যদি লাইক ফাদার লাইক সান হয়, তাহলে উনি ব্রেক থ্রুতে আসতে পারবেন। কারণ যদি ওই সিরিজ যেটা হয়, একবার আপনি যদি একটা শুরু করে দেন, খালেদা জিয়া যখন দলীয়করণ করলো তখন যাইয়া হাসিনা তার থেকে আর একটু বেশি করলো, জোট যখন একটা দলীয়করণ করলো মহাজোট তার থেকে বেশি করলো, এবং সেটা ওপেন হয়ে গেল, বাটারফ্লাই ইম্প্যাক্টের মতো এটা ওপেন হয়ে গেল। এবং ওপেন হতে গিয়ে এমন পর্যায়ে গেল, থানার ওসি দলীয় ফোরামে মাই খেতে বক্তৃতা দিত, ডেপুটি কমিশনার দলীয় বক্তৃতা দিত। হাউ কাম? প্রশ্নে ওঠে না। এই যে ঢাকার ডিসি ছিলেন শওকত সাহেব, কেমন প্রেসিডেন্ট জিয়া মানিকগঞ্জে গেলেন বক্তৃতা দেবেন, যে রাজনৈতিক বক্তৃতা শুরু হলো নেমে চলে আসছে। কেরামত আলী সাহেব ক্যাবিনেট সেক্রেটারি, আমি তখন মাত্র ডেস্ক অফিসার। আমরা নাটোর গণভবনে ক্যাবিনেট মিটিং করতে গেলাম, জিয়াউর রহমান সাহেব সেখানে করলেন উত্তরা গণভবনে। তো আগে মিটিং পর্যন্ত ক্যাবিনেট মিটিংটা আমরা সেরেছি, যেই ওনার পলিটিক্যাল মিটিং শুরু হইল তখন ক্যাবিনেট সেক্রেটারি কেরামত আলী সাহেব, জয়েন্ট সেক্রেটারি নূর নবী চৌধুরী, ডেপুটি সেক্রেটারি ওমর ফারুক, আমরা বেরিয়ে চলে আসছি। আমরা তো সেখানে থাকবো না। আর এখন রাজনীতিবিদ আমলাকে তার রাজনৈতিক বৈঠকে রাখে, আমলারা কথা বলে। সেই জায়গা থেকে বের হয়ে আসার কি খুব সহজ পথ আছে নতুন প্রধানমন্ত্রী? আছে, সহজ নাই কেন? নতুন প্রধানমন্ত্রী তো ওভারওয়েলমিং মেজরিটিতে আসছেন, ওনাকে তো কেউ দয়া করে আনে নাই, এবং তার ক্ষমতা আসার পিছনে তো আমলাদের কোনো অবদান নাই, কেউ দলীয়করণ করে তাকে করে নাই। ওই পিছনে কারা রিসার্চ করছে ফাও কথাবার্তা, এগুলো কোনো কাজ হয় না। মানুষ তাকে পছন্দ করেছে, ভোট দিয়েছে, তার ক্যারিজমেটিক রোল পছন্দ করেছে, তাকে ফেয়ার ভেবেছে। আগে তাকে যুবরাজ বলুক, হাওয়া ভবনের এটা বলুক, খোয়াবের বলুক, কিন্তু এই 16-17 বছর বাইরে থেকে আসার পরে 1.5 মাসের ভিতরে একটা নির্বাচনে মানুষের একটা চেঞ্জ হয়েছে। মানে উনি সময়ও পেয়েছেন কিন্তু 1.5 মাসের মতো। 2 মাসও তো হয় নাই, উনি এসে তো প্রধানমন্ত্রী হয়ে গেলেন, বাইরের থেকে অনেকটা কমিউনিস্ট স্টাইলে আসলেন। তাহলে মানুষ তাকে পছন্দ করেছে, দলটাকে পছন্দ করেছে তা আমার নেতৃত্বে। একটা জিনিস খেয়াল করেন, 111 সরকারের সময় বাজার ভাঙ্গার কিন্তু অনেক পায়তারা ছিল,
ভেঙে ফেলছিল তো। মান্নান ভূঁইয়া আরেকটা রোল নিল। মান্নান ভাইয়া সাইফুর রহমানের নেতৃত্বে একটা কমিটি, সাইফুর রহমান না, এই যে এখন যে মন্ত্রী হলো মেজর হাফিজ, উনিও ছিলেন। তিনিও ছিলেন এই জাতীয়গুলোর মধ্যে। সাইফুর রহমান না খোলা দিলে উঠছে, মান্নান হয়ে গেছে। এবং রাজনৈতিক প্রতিহিংসা এত বেশি ছিল সে সময় যে খালেদা জিয়াকে বাদ দেওয়ার জন্য এই যে সাইফুর রহমান, মান্নান ভূঁইয়া, তারপর যে মেজর হাফিজ, এরা তো